হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS এ তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে WBCS 2024 প্রিলিমস এক্সামকে টার্গেট করে আমাদের যে শেষ মুহূর্তের রিভিশন সিরিজ চলছে, সেই রিভিশন ক্লাসে আলোচ্য বিষয় পেনিনসুলার রিভার্স, অর্থাৎ দক্ষিণ ভারতের নদ নদী সমূহ। আমরা আগের ক্লাসে উত্তর ভারতের বা এক্সট্রা পেনিনসুলার যে নদী ব্যবস্থা সেই সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের সমস্ত নদ নদী সমূহকে। তাহলে শুরু করা যাক। দেখো, স্বাভাবিকভাবে আমরা যদি দক্ষিণ ভারতের নদ নদীগুলিকে দেখি, দক্ষিণ ভারতের নদ নদীগুলিকে মূলত আমরা দুটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স, অর্থাৎ পশ্চিম বাহিনী নদী হিসাবে, এবং আরেকটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, পূর্ব বাহিনী নদী হিসাবে। এবার এই যে নদী ব্যবস্থা পশ্চিম বাহিনী এবং পূর্ব বাহিনী, এই দুটোর প্রধান পার্থক্য ঠিক কিসের ভিত্তিতে? এই দুটোর প্রধান পার্থক্য যেটা হয়েছে, প্রাথমিকভাবে তারা কোথায় গিয়ে মিলিত হচ্ছে, অর্থাৎ কোন জায়গাতে আমরা নদীকে মিলিত হতে দেখছি, সেই জায়গার উপর নির্ভর করে এটা মূলত তাদের শ্রেণীবিভাজনটা করা হয়েছে। পশ্চিম বাহিনী যে নদীগুলি রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, এই পশ্চিম বাহিনী নদীগুলি মূলত আরব সাগর অঞ্চলে, এই আরব সাগরীয় অঞ্চলে পতিত হয়েছে। অন্যদিকে পূর্ব বাহিনী যে নদীগুলি রয়েছে সেগুলো বে অফ বেঙ্গলেতে পতিত হয়েছে। তাহলে একদিকে আরব সাগরে পতিত হওয়া নদীগুলি, একদিকে বে অফ বেঙ্গলে পতিত হওয়া নদীগুলি। এবং এই দুটোর মধ্যে আমরা যদি কিছু পার্থক্য দেখি, যে পূর্ব বাহিনী এবং পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে, বা কিছু মিল দেখি, তার মধ্যে প্রথম আমরা যে মিল দেখতে পাবো সেটা হচ্ছে এই যে নদী ব্যবস্থাগুলি, এই নদী ব্যবস্থাগুলির মধ্যে উৎপত্তি হিসাবে আমরা লক্ষ্য করব যে তাদের উৎপত্তি হচ্ছে প্লেটু বা পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল বা পূর্বঘাট পার্বত্য অঞ্চল থেকে। মোট কথা, এই সমস্ত নদীগুলির ক্ষেত্রে পূর্বঘাট এবং পশ্চিমঘাট, এই দুটো ঘাট অঞ্চল, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নদীগুলি মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। ওকে, সো এবার এই জায়গাতে একটা বিষয় লক্ষণীয়, যে যেহেতু মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে, তাই স্বাভাবিকভাবে এই নদীগুলির ক্ষেত্রে কিন্তু সারা বছর একই রকমভাবে জলপ্রবাহ থাকবে না, এটাকে বুঝতে হবে। এবং সারা বছর যেহেতু একই রকম জলপ্রবাহ থাকছে না, তাই এই নদীগুলিকে আমরা অনিত্যবহ নদী হিসাবে উল্লেখ করতে পারি। এটা প্রথম ক্যারেক্টারিস্টিক। দ্বিতীয়ত, এই যে নদীগুলির ক্ষেত্রে আমরা নন পার্মানেন্ট রিভার সিস্টেম বা নন পেরিনিয়াল রিভার সিস্টেম তো দেখলাম, এছাড়া এই নদীগুলি মূলত প্রবাহিত হয়েছে কঠিন অঞ্চলের ওপর দিয়ে, অর্থাৎ কঠিন শিলাস্তর, মালভূমি অঞ্চলের কঠিন শিলাস্তরের উপর দিয়ে এই নদীগুলি প্রবাহিত হয়েছে। ফলত স্বাভাবিকভাবেই এই নদীগুলির ক্ষেত্রে কিন্তু আমরা উত্তর ভারতের নদীগুলির দ্বারা গঠিত যে ভূমিরূপ, বা উত্তর ভারতের নদীগুলির দ্বারা গঠিত যে বিভিন্ন ধরনের নরম শিলার উপর তৈরি হওয়া অঞ্চল, সেটা দেখতে পাবো না। ফলে তাদেরকে আদর্শ নদী আমরা বলতে পারবো না, কারণ দক্ষিণ ভারতের নদীগুলির ক্ষেত্রে তিনটি নদীর ধাপ দেখা যায় না, এটা একটা বিষয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, দক্ষিণ ভারতের বা পেনিনসুলার রিভারের ক্ষেত্রে এই পশ্চিম বাহিনী নদীগুলি আর পূর্ব বাহিনী নদীগুলির মধ্যে মিল যেমন আছে, তেমনি একটা অমিল হচ্ছে, এই পশ্চিম দিকের নদীগুলি কিন্তু বদ্বীপ গঠন করতে পারেনি। পশ্চিম দিকের নদীগুলি যেমন নর্মদা, তাপ্তি, এই যে মেজর নদীগুলি, নর্মদা বলো, তাপ্তি বলো, এই মেজর নদীগুলি বদ্বীপ গঠন করতে পারেনি। অন্যদিকে পূর্ব দিকের গোদাবরী, কৃষ্ণা, এই সমস্ত নদীগুলি কিন্তু বদ্বীপ গঠন করেছে। আমরা এই রকম কতগুলি ভাগে এটাকে ভাগ করতে পারি, চরিত্রগতভাবে আমরা ভাগ করতে পারি। ইনফ্যাক্ট এই যে পূর্ব বাহিনী যে নদীগুলি রয়েছে, যেমন আমরা মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই সমস্ত নদীগুলিও যদি লক্ষ্য করি, তাহলে তাদের উৎপত্তিগত চরিত্র দেখব যে তারা প্রত্যেকে উৎপত্তিগত চরিত্র হিসেবে পশ্চিমঘাট থেকে উৎপত্তি লাভ করেছে। তাদের যে ট্রিবিউটারিজ রয়েছে, তাদের ভালো ট্রিবিউটারিজ সংখ্যক, অনেক সংখ্যক ট্রিবিউটারিজ রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ডেনড্রাইটিক বা যেটাকে বৃক্ষরূপী নদী নির্গম প্রণালী বলা হয়, সেই বৃক্ষরূপী নদী নির্গম প্রণালী দেখতে পাই। তাদের ক্ষেত্রে ডেল্টা ফর্ম করতে আমরা দেখতে পাবো, যেখানে যথেষ্ট ভালো পরিমাণে চাষ হয়। এবং স্বাভাবিকভাবে এই যে রেজিম বা অঞ্চল, এটা মূলত নদীর যে বিস্তীর্ণ ভূভাগ যেখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয়। তো তাই এটার উদ্দেশ্যে আমরা উল্লেখ করতে পারি যে এটা পুরোপুরিভাবে নন পেরিনিয়াল, এই যে অঞ্চলটা পুরোপুরিভাবে নন পেরিনিয়াল টাইপের একটা অংশ হিসাবে প্রবাহিত হচ্ছে। ওকে, এবার আমরা লক্ষ্য করব আমাদের যে প্রধান নদীগুলি আছে, সেই নদীগুলি সম্পর্কে ঠিক পরীক্ষায় যতটুখানি দরকার সেই হিসাবে আমরা আলোচনাটা রাখবো।
প্রথমেই আমরা উল্লেখ করব অজয় নদী সম্পর্কে। মূলত এটা হুগলি নদীর নর্দার্ন মোস্ট ট্রিবিউটারি হিসাবে পরিচিত। বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ, ঠিক বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ এই 3 রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত। এবং অজয় নদ কিন্তু নটোরিয়াস ফর ফ্লাড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দামোদরের কথা আমরা বলি, অজয় নদ হুগলি বা ভাগীরথী যে নামেই করা হোক না কেন, তার সাথে যেমন মিলিত হয়েছে পূর্ব বর্ধমানের কাছে, পূর্ব বর্ধমান জেলায় রাদার, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শান্তিনিকেতন এর উত্তরের অংশে অবস্থিত বলে উল্লেখ করা হয়। তো বেসিক্যালি দেখো, এই যে অজয়ের অবস্থানটা তোমরা যদি লক্ষ্য করো, এই হচ্ছে অজয় নদ, ঠিক এই যে নদী ব্যবস্থা, এটা হচ্ছে অজয়, এবং এই অজয় তাহলে মিলিত হয়েছে হুগলিতে। বেসিক্যালি আমাদের নদিয়ার পর থেকে হুগলি পরিচিত, হুগলি নামে পরিচিত, তাহলে অজয় নদকে আমরা হুগলিতে দেখতে পাই। এবং অজয়ের উত্তর দিকে ময়ূরাক্ষী অবস্থান করছে, দক্ষিণে দামোদর অবস্থান করছে। এই জায়গা থেকে একটা প্রশ্ন কিন্তু সাধারণত করা হয়ে থাকে, এটাকে একটুখানি মাথায় রাখতে হবে। নেক্সট আমরা পড়ব দামোদর। এই যে দামোদর নদী, এটা পালামু ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করছে। এবং আরও সহজভাবে বলা যেতে পারে যে এই দামোদর নদ বা দামোদর নদী, এটা পুরো খামারপাত পাহাড় থেকে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের খামারপাত পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন অজয়ের ক্ষেত্রে আমরা নোটোরিয়াস দেখলাম ফ্লাডের কারণে, এটাও কিন্তু দামোদরও কিন্তু তাই, তার জন্য তাকে বাংলার দুঃখ বলা হয়, সরো অফ বেঙ্গল বলা হয়। দামোদর তার যে নদী পরিকল্পনা, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, দামোদরের প্রচুর পরিমাণে বন্যা হওয়াকে রক্ষা করা এবং দামোদরের যে জল, এই জলকে মালভূমি অঞ্চলের যথেষ্ট কাজে ব্যবহারে লাগানোর জন্য স্পেসিফিক্যালি দামোদর ভ্যালি পরিকল্পনা করা হয়েছিল, যেটা 1948 সালে টেনেসি ভ্যালি অথরিটি, আমি এটা এখানে লিখে দিচ্ছি, এই যে ইউএসের টেনেসি ভ্যালি অথরিটি, তাদের অনুকরণে করা হয়েছিল 1948-এ ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের প্রথম নদী পরিকল্পনা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরাকর, কোনার, জামুনিয়া, এগুলো হচ্ছে দামোদরের প্রধান উপনদী। এই হচ্ছে দেখে না দামোদর। তাহলে দামোদর এটা আবার হুগলি নদীতে এসে মিলিত হচ্ছে। এটা কোথায়? এটা যেমন মোটামুটি আমরা অজয়ের মিলন যদি দেখি, ওই পূর্ব বর্ধমানের কাটোয়ার আশেপাশে মিলিত হচ্ছে, ঠিক তেমনই দামোদর মিলিত হচ্ছে উলুবেড়িয়া, ব্রডার আইডেন্টিটি উলুবেড়িয়া, কমলপুর বলে একটি জায়গা আছে, সেখানে গিয়ে হুগলি নদীটা মিলিত হচ্ছে। এর পরবর্তীতে আমরা পড়ব রূপনারায়ণ। এটা হুগলি নদীর দক্ষিণে প্রবাহিত হচ্ছে, দামোদরের দক্ষিণে প্রবাহিত হচ্ছে। এবং এই যে অঞ্চলটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিক থেকে যে মালভূমি অঞ্চল রয়েছে সেখান থেকে উৎপত্তি লাভ করছে। এর আগে এই রূপনারায়ণ শিলাই নদীর সাথে মিলিত হচ্ছে। বাঁকুড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর এবং NH6 এর ওপর পাস করছে। আমি এখানে দেখিয়ে দেব এই নদীগুলিও গুরুত্বপূর্ণ। রূপনারায়ণ, রাইট, এই যে রূপনারায়ণ দুটি নদী রয়েছে। এবং তারপর হচ্ছে হলদি, এই যে নদী, অর্থাৎ আমাদের পশ্চিম অঞ্চল থেকে বেরিয়ে আসে রূপনারায়ণ, শিলাইদহ বা এই শিয়াল, এই যে নদীগুলি রয়েছে, শিয়াল, এই প্রত্যেকটি নদীর ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করে থাকি, এই নদীগুলি, রাইট, শিলাবতী বলো, শিলাই বলো, এই প্রত্যেকটা নদীর ক্ষেত্রে তারা উৎপত্তি লাভ করছে পশ্চিম দিকের অংশে এবং তারপর প্রবাহিত হয়ে আসছে। ফলত মালভূমি অঞ্চল থেকে বিভিন্ন উপকরণ ক্ষয় করে নিয়ে এসে তারা কিন্তু এই অঞ্চলে সমাহিত করছে। অর্থাৎ এই ম্যাপটা যদি ভালো করে লক্ষ্য করা যায়, এই যে জায়গাগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে তার প্রমাণ এখানে পাওয়া যায়। এছাড়া সুবর্ণরেখা, একদম দক্ষিণ দিকের এই যে দক্ষিণ দিকের অংশ সুবর্ণরেখা, যেটা আমরা দেখতে পাবো যে ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার তৈরি করেছে। মোটামুটি আমি এখানে প্রত্যেকটা নদী উত্তর থেকে দক্ষিণ দেখিয়ে রাখলাম। ইনফরমেশন তো আমি ডেফিনেটলি শেয়ার করে দিচ্ছি। ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, সুবর্ণরেখা, শিলাই, এটার অনেক নাম আছে। কেউ শিলাইদহ বলে, শিলাইদহ বলে একটি জায়গাও আছে, বা এটাকে আমরা যে শিলাবতী বলছি, হলদি, সুবর্ণরেখা, প্রত্যেকটা নদী কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা এবার এই নদী সম্পর্কে আলোচনা করব যে হলদি। মূলত এটার উৎপত্তি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের অংশ থেকে, মালভূমি অংশ থেকে, এবং হুগলির সাথে মিলিত হচ্ছে। এই জায়গা থেকে বিগত বছরে প্রশ্ন এসেছিল যে আমাদের পরিচিত হলদিয়া পোর্ট
এই হলদিয়া পোর্ট কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? সো মনে রাখতে হবে হলদি এবং হুগলি নদীর মিলনের ফলে হলদিয়া পোর্ট তৈরি হয়েছে। এরপর আমরা যমুনা যেহেতু আমরা অলরেডি আলোচনা করেছি, আমরা এখানে আলোচনা করছি না। যমুনা অলরেডি আমাদের উত্তর ভারতের নদী ব্যবস্থায় আলোচনা হয়ে গেছে। এরপর আমরা পড়ব বরাকর। দামোদরের অন্যতম প্রধান উপনদী, 225 কিলোমিটার দীর্ঘ এবং হাজারিবাগ জেলা থেকে এটি উৎপত্তি লাভ করেছে এবং বর্ধমান জেলার কাছে এই যে জায়গাটা, এই দামোদর, এই জায়গায় বর্ধমান জেলার আশেপাশে এটা মিলিত হচ্ছে। বারস্তি, উশ্রী ঝাড়খণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এবং তিলাইয়া ড্যাম আর মাইথন ড্যাম, এই দুটি ড্যাম বরাকরের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে বরাকর থেকে। নেক্সট আমরা এখানে দেখব গাভীর নদী। মূলত এটা যমুনার অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। যমুনা এবং চম্বল তাদের মাঝখানে প্রবাহিত হচ্ছে, আরাবল্লী হিলের নর্থ ইস্টার্ন সাইড থেকে উৎপত্তি লাভ করছে, যেটার জন্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই কেওলাডেও ঘানা বার্ড স্যাংচুয়ারি এটার পাশে অবস্থিত এবং রাজস্থান এবং উত্তরপ্রদেশের মধ্যে এই নদী বর্ডার তৈরি করেছে। যেমন আমি আগের ক্লাসেও বলেছি, এখনো বলছি যে কিছু নদী আছে যারা স্টেট ডিভাইড করেছে, যেমন সংকোচ ওয়েস্ট বেঙ্গল আসাম, সুবর্ণরেখা ওয়েস্ট বেঙ্গল ওড়িশা। এই নদীগুলিকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে দেখে যেতে হবে পরীক্ষার পারপাসে, কারণ এইগুলি থেকেই কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে আশা করা যায়, কারণ বিগত বছরের ট্রেন্ড থেকে আমরা এটা বলতে পারি। এরপর আমরা চম্বলের কথা বলবো। যমুনার অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী, জাপো হিল থেকে উৎপত্তি লাভ করেছে বা জানপো হিল থেকে উৎপত্তি লাভ করেছে বিন্ধ্য অঞ্চলের এবং ইটাওয়ার কাছে, উত্তরপ্রদেশের ইটাওয়ার কাছে এটা মিলিত হয়েছে। বানাস, কালী সিন্ধ, পার্বতী এরা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ ট্রিবিউটারি। এই হচ্ছে চম্বল, এই জায়গাতে গিয়ে মিলিত হচ্ছে এবং এই বানাস, কালী সিন্ধ, পার্বতী এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনদী হিসেবে পরিচিত। নেক্সট গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, জহর সাগর ড্যাম, মানে এগুলো হচ্ছে রিজার্ভয়ার, ড্যাম বলবো না, গান্ধী সাগর প্রজেক্ট বলা যেতে পারে। রানা প্রতাপ সাগর, জহর সাগর এগুলো সব চম্বলের সাথে সম্পর্কযুক্ত, এগুলো সব চম্বলের সাথে সম্পর্কযুক্ত এবং এই যে চম্বলের কথা বলা হচ্ছে, চম্বল আরও যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। অর্থাৎ এই পুরো অঞ্চলটাতে আমরা যদি লক্ষ্য করি ব্যাপক পরিমাণে রিল এবং গালি ইরোশন দেখা যায় এবং এই যে রিল এবং গালি ইরোশনের কথা বলা হচ্ছে এটা মূলত কিসের জন্য? এই রিল এবং গালি ইরোশন মূলত আমরা যেটা দেখে থাকি সেটার অন্যতম প্রধান কারণ হচ্ছে, যেটা আমরা লক্ষ্য করব, এই চম্বল নদীর ক্ষয়ের কারণে সংগঠিত হয়। তাই এই জায়গাতে ব্যাডল্যান্ড তৈরি কোন নদীর দ্বারা হয়েছে এটা যদি প্রশ্নে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে আনসার করতে হবে চম্বল। এবং এগেন আমি যেমন রাজস্থান এবং উত্তরপ্রদেশের মধ্যে বর্ডার তৈরি করার যে নদী সেটা আমি যেমন বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই দেখো রাজস্থান এবং মধ্যপ্রদেশের মধ্যে বর্ডার তৈরি করছে চম্বল নদী। ফলে এই প্রত্যেকটা ইন্টার স্টেট রিভার বাউন্ডারি আমি উল্লেখ করে দিচ্ছি অ্যান্ড ইন্টারস্টেট রিভার ডিসপিউট। দেখো নদী নিয়ে দুটো রাজ্যের মধ্যে, দুটো দেশের মধ্যে তো সমস্যা লেগেই থাকে, সেগুলোকে একটুখানি দেখতে হবে, রাইট। এরপর আমরা এর পরবর্তীতে যে নদী আছে পার্বতী, সিন্ধ, এই নদীগুলিকে দেখব। যেমন অন্যতম গুরুত্বপূর্ণ নদী হচ্ছে সিন্ধ, তাহলে এটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, যমুনা নদীর ডান দিকের উপনদী এবং চম্বল এবং বেতোয়া এই দুটি নদীর মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। এখানে দেখে নাও এই যে সিন্ধ, এইদিকে বেতোয়া, বেতোয়া অ্যাকচুয়ালি যমুনার উপনদী এবং চম্বল এটাও যমুনার উপনদী আমরা দেখলাম, তাদের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে অবস্থানটা আছে চম্বল, সিন্ধ, বেতোয়া এবং কেন, আই রিপিট, তোমরা এটা কোনো না কোনো প্র্যাকটিস সেটে, কোনো না কোনো জায়গা মক টেস্টে তোমরা এটা পেয়ে থাকবে যে চম্বল, সিন্ধ, বেতোয়া, কেন এই যে চারটি নদী রয়েছে, এই চারটি নদীকে পশ্চিম থেকে পূর্ব দিকে যদি সাজানো হয় বা পূর্ব থেকে পশ্চিম দিকে যদি সাজানো হয় তাহলে কেমন হয়, এইটা কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো একটা কোয়েশ্চেন হিসাবে। নেক্সট আমরা বলবো বানাস নদীর কথা। এটা চম্বলের বাম তীরের অন্যতম গুরুত্বপূর্ণ নদী হলো গিয়ে বানাস, অ্যান্ড হিয়ার লাইজ দ্য বানাস। এই যে চম্বল, এই চম্বল নদী, চম্বলের
কাছে একটা গুরুত্বপূর্ণ শহর এটা জিজ্ঞাসা করে, আমি উল্লেখ করে দিই চম্বলের ক্ষেত্রে, এখানে দেখতেও পাবে এই যে কোটা দেখতে পাওয়া যাচ্ছে স্ক্রিনে, এই যে কোটা, কোটা তাহলে চম্বলের পাশে অবস্থিত একটি শহর, রাইট। এবং এই যে চিতোরগড় ফোর্ট, আমরা চিতোরগড়ের কথা বলি, চিতোরগড়ের বানাস নদীর কাছে চিতোরগড় অবস্থিত। সো বানাস চম্বলের বাম তীরের উপনদী এসে মিশ্রিত হচ্ছে, এবং চম্বলের ডান তীরের উপনদী হিসাবে আমরা পাচ্ছি কালিসিন্ধ এবং পার্বতীকে, ডান তীরের উপনদী। এই ডান তীর এবং বাম তীরটা নির্ধারিত হয় কিসের উপর ভিত্তি করে? না, নদীর গতিপথের উপর ভিত্তি করে। এটি উৎপত্তি লাভ করেছে আরাবল্লী পার্বত্য অঞ্চলের কাছ থেকে, এবং রাজস্থান মধ্যপ্রদেশ বর্ডারে এটা চম্বলকে গিয়ে মিট করছে। রণথম্বোর ন্যাশনাল পার্ক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হিয়ার, রণথম্বোর ন্যাশনাল পার্ক, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে জানো, কিন্তু যেটা প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে যে কোথায় অবস্থিত? বানাস এবং চম্বলের কনফ্লুয়েন্সের কাছে রণথম্বোর অবস্থিত। খৈরি, বান্দি, ধান্দ, এই বান্দি নদীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আমরা বলবো কালিসিন্ধ, আমি এখানে সেটাও দেখিয়েছি, এই হচ্ছে গিয়ে, এই হলো গিয়ে আমার কালিসিন্ধ রিভার। তাহলে কালিসিন্ধ রিভার মালব মালভূমি দিয়ে প্রবাহিত হয়েছে। এটা জিজ্ঞাসা করতে পারে দ্যাট মালব প্লেটু ইজ ডাইসেক্টেড বাই হুইচ রিভার? কালিসিন্ধ, এটাকে আনসার করা যেতে পারে। ট্রপিক অফ ক্যান্সারকে যেমন আমরা দেখব মাহি নদী দুই ভাগে ভাগ করেছে, তেমনি এটিও সাউথ থেকে নর্থে ক্রস করেছে। পারওয়ান এবং আহু অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। এবং হ্যাঁ, এই কালিসিন্ধ কিছু র্যাভাইন্স তৈরি করেছে, বাট এটাকে পুরোপুরি ব্যাডল্যান্ড আমরা বলবো না। ব্যাডল্যান্ডের রেসপেক্টে যদি জানতে চায় তো অবভিয়াসলি আমরা চম্বলের কথাই এখানে উল্লেখ করব, আমরা অবভিয়াসলি চম্বলের কথা উল্লেখ করব। ওকে, চলো পরবর্তী নদী ব্যবস্থাতে আমরা যাব। পার্বতী, এটা রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, অবভিয়াসলি আমাদের ডান তীরের উপনদী হিসাবে এটা আমরা দেখলাম, ডান তীরের উপনদী হিসাবেই এটা আমরা পড়ব। এবং মনে রাখবে যে এটাও কিন্তু মালব মালভূমি অঞ্চল দিয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর আমরা বেতোয়া নদীর কথা বলবো। বেতোয়া কুমার ভিলেজ থেকে উৎপত্তি লাভ করছে বিন্দিয়ান পার্বত্য অঞ্চলে। দেখো এই কুমার ভিলেজ, এটা যদি মনে নাও থাকে অসুবিধা নেই, কিন্তু বিন্দিয়ান রেঞ্জ এবং এই রাইসেন ডিস্ট্রিক্ট মনে রাখার চেষ্টা করতে হবে। বুন্দেলখণ্ড প্লেটুকে ডাইসেক্ট করেছে, তাহলে আমরা মালব মালভূমিকে প্রবাহিত হতে দেখছি কোনো নদী। চম্বলকে আমরা দেখলাম, আমরা পার্বতীকে দেখলাম, এবং তারপর এই যে বেতোয়া, এই যে বেতোয়া, বেতোয়া তাহলে প্রবাহিত হচ্ছে কি দিয়ে? বেতোয়া তাহলে প্রবাহিত হচ্ছে না বুন্দেলখণ্ড প্লেটু অঞ্চল দিয়ে, রাইট। সাঁচি, সাঁচিতে সাঁচি স্তূপ আছে, বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ। এই সাঁচি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর, যেটা বেতোয়ার পাশে গড়ে উঠেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর বেতোয়ার পাশে গড়ে উঠেছে। এছাড়া এই যে ঝাঁসি, এটাও কিন্তু এখানে অবস্থিত, রাইট। নেক্সট আমরা পড়ব সোন। এই সোন, এটা কিন্তু গঙ্গা নদীর উপনদী, এটা বিহারের পাটনার কাছে মেনলি গঙ্গার সাথে মিলিত হচ্ছে। এবং সোনের উৎপত্তি কোথায় হচ্ছে? না, সোনের উৎপত্তি হচ্ছে অমরকণ্টক। এবার দেখো এই যে অমরকণ্টক, এই অমরকণ্টক থেকে আমরা যদি দেখি তিন দিকে, এই দিকে নর্মদাকে পাবো, এইরকমভাবে সোন নদীকে পাবো, এবং এই দিকে মহানদীকে প্রবাহিত হতে দেখব। যে কারণে এই যে নদী ব্যবস্থাটা, এটাকে বলা হয় কেন্দ্র বিমুখ নদী ব্যবস্থা, এটাকে বলা হয় কেন্দ্র বিমুখ নদী ব্যবস্থা, রাইট। ঝাড়খণ্ড এবং বিহার এর মধ্যে বর্ডার তৈরি করছে রিভার সোন। অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপনদী হচ্ছে রিহান্দ, যার উপর আমরা রিহান্দ প্রজেক্ট পাবো। এবং এই যে রিহান্দ, আমরা রিহান্দ সম্বন্ধে আলোচনা করব। মূলত এটা রামগড় হিল থেকে উৎপত্তি লাভ করছে ছত্তিশগড়ের, এবং মির্জাপুর, উত্তরপ্রদেশের মির্জাপুর, যে মির্জাপুরের ওপর দিয়ে আমরা পড়েছি ট্রপিক অফ ক্যান্সার, নয় সরি, যেটা হচ্ছে ইন্ডিয়ান
স্ট্যান্ডার্ড মেরিডিয়ান আইএসএম, আমি ভুলবশত ট্রপিক অফ ক্যান্সার বলে ফেললাম তাড়াহুড়োর মধ্যে, আমি তার জন্য দুঃখিত। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান ফ্লো করছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান প্রবাহিত হচ্ছে, সেই মির্জাপুরের কাছে এটা প্রবাহিত হচ্ছে, মির্জাপুরের কাছে এটি মিলিত হচ্ছে। রিহান্দ ড্যাম, এই নদীর উপর যেটা আমি বললাম রিহান্দ প্রজেক্ট, এবং যার নাম গোবিন্দ বল্লভ পান্ত সাগর, এটা এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, রাইট। এর পরবর্তীতে আমরা পড়বো নর্থ কোয়েল রিভার। এই নর্থ কোয়েল রিভার থেকে গত বছর প্রশ্ন এসেছিল, কিছু স্টেটমেন্ট দিয়েছিল যে কোথা থেকে উৎপত্তি লাভ করছে, ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে, এবং ঝাড়খণ্ড বিহার বর্ডারে এই নর্থ কোয়েল মিলিত হচ্ছে। এবং এই যে অংশটা, এই নর্থ কোয়েল রিভার, এই নর্থ কোয়েল রিভার যে পালামু টাইগার রিজার্ভ আছে, ঝাড়খণ্ডের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে পালামু, এই পালামু টাইগার রিজার্ভের কাছে অবস্থিত। এবং ডাল্টনগঞ্জ যে শহর রয়েছে, ডাল্টনগঞ্জ অন্যতম একটি মাইনিং এরিয়া, ডলোমাইট আমরা পেয়ে থাকি ডাল্টনগঞ্জ অঞ্চল থেকে, সেটা এখানে অবস্থান করছে। এরপর আমরা বলবো সুবর্ণরেখা, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার মধ্যে বর্ডার তৈরি করেছে। স্পেসিফিক্যালি আমি আরেকবার চাইবো সুবর্ণরেখাটা তোমরা দেখো, এই হচ্ছে রিভার সুবর্ণরেখা। সুবর্ণরেখা এই জায়গাটা দিয়ে এরকমভাবে এসে প্রবাহিত হচ্ছে এবং উড়িষ্যার সাথে বর্ডার তৈরি করেছে, জাস্ট লাইক দ্যাট। এই হচ্ছে সুবর্ণরেখা, আমি যেমনটা দেখালাম। তাহলে সুবর্ণরেখার উৎপত্তি আমরা যদি দেখি রাঁচি মালভূমি অঞ্চলে, অর্থাৎ এটা ছোটনাগপুর মালভূমি অঞ্চলেরই একটা পার্ট, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা দিয়ে প্রবাহিত হয়েছে। প্রধান শহর হচ্ছে রাঁচি এবং জামশেদপুর। এই যে সুবর্ণরেখা, মনে করা হয় এর বালিতে স্বর্ণরেণু পাওয়া যায়, কিন্তু যে গোল্ড মাইনিং বিশাল হয় এমনটা না, বাট স্টিল সুবর্ণরেখা নামটাও কিন্তু সেই কারণে। এরপর আমরা বৈতরণী নদীর কথা বলবো। উড়িষ্যার যে গরজাঠিল অঞ্চল রয়েছে মালভূমি অঞ্চলের, এই গরজাঠিল অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে, ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ রিভার। এবং মহানদীর ডেল্টা এটা মিলিত হয়েছে ব্রাহ্মণী রিভারের সাথে। এই যে বৈতরণী এবং ব্রাহ্মণী দুটো নদী, এবং ধামরা পোর্ট, ওড়িশার গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট, অ্যান্ড অ্যাজ অফ নাও ইট ইজ অবভিয়াসলি ইম্পর্টেন্ট পোর্ট। আমি কেন গোয়িং টু বি বললাম, যেমন পারাদ্বীপ পোর্টের ইম্পর্টেন্স আছে, তেমনই এই পোর্ট আমরা এই জায়গাতে দেখতে পাই, রাইট। এর পরবর্তীতে আমরা ব্রাহ্মণী নদীর কথা বলবো। অলরেডি বৈতরণী বললাম, এটা নর্দার্ন ওড়িশার অন্যতম গুরুত্বপূর্ণ নদী। দুটি নদী, শঙ্খ বা শঙ্খ এবং সাউথ কোয়েল। আমরা অলরেডি নর্থ কোয়েল পড়লাম, আমরা এখানে নর্থ কোয়েল নদীর কথা বললাম। এই নর্থ কোয়েলেরই একটা ভাগ আমরা পড়তে পারি অন্যদিকে, দ্যাট ইজ সাউথ কোয়েল মিলিত হচ্ছে হয়ে ব্রাহ্মণী নদী তৈরি করছে, গরজাঠিল অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং রৌরকেলা এবং তালচের, এই যে তালচের, এই তালচের হেভি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য বিখ্যাত আছে, এবং তালচের অঞ্চলে যথেষ্ট কোলও পাওয়া যায়। এরপর আমরা পড়ব মহানদী, যে এটা মনে রাখবে ছত্তিশগড়ের সিবা প্লেটু অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে, ঠিক আছে। এবং দেখো, এই যে আমি তখন বললাম যে মহানদীর উৎপত্তি আমরা অমরকণ্টক থেকে পাচ্ছি, তো অমরকণ্টক অঞ্চল থেকে পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে এটি প্রবাহিত হয়ে যাচ্ছে, এটা ব্রডার আইডেন্টিটিতে বলা যায়, রাইট। কিন্তু এক্স্যাক্টলি কোথা থেকে উৎপত্তি লাভ করছে না করছে, কোন জায়গা থেকে আলটিমেটলি এটা উৎপত্তি লাভ করছে, দ্যাট ইজ সিবা প্লেটু। ফলে এটা কিন্তু পারফেক্ট, ওকে। মহানদী ওড়িশার অন্যতম প্রধান নদী, এবং মহানদীর ডেল্টা তৈরি করেছে। হীরাকুদ ড্যাম, যেটা ওড়িশার সম্বলপুরে অবস্থিত, ইট ইজ দ্য লংগেস্ট ড্যাম বলা চলে, এখানে অবস্থিত। সম্বলপুর এবং কটক দুটি গুরুত্বপূর্ণ শহর এই নদীর তীরে গড়ে উঠেছে। এবং মহানদীর যে অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী সেগুলি হলো সেওনাথ, হাঁসদেও, ইব, মান্দ, জোঁক, তেল, এবং আরেকটি হচ্ছে উঁক, রাইট। এটা ছত্তিশগড় প্লেন তৈরি করেছে মহানদী, অবভিয়াসলি ছত্তিশগড় অঞ্চল থেকে যেহেতু প্রবাহিত হচ্ছে, এবং রাইস বোল অফ ইন্ডিয়া ছত্তিশগড় প্লেন ফর্ম করছে। এই হচ্ছে মহানদীর অবস্থান, আমি মোটামুটি প্রত্যেকটা অংশই দেখিয়ে দেব। এই হচ্ছে রিভার মহানদী। মহানদীর দক্ষিণ প্রান্তে, দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে চিল্কা লেক, লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার
লেগুন টাইপের লেক হিসাবে বলা যায়। নেক্সট আমরা পড়ব ইন্দ্রাবতী। গোদাবরীর বাম দিকের উপনদী, ইস্টার্ন ঘাট থেকে উৎপত্তি লাভ করছে উড়িষ্যাতে, এবং বাস্তার প্লেটু, রাইট, বাস্তার প্লেটু যেটা ছত্তিশগড় প্লেটুর একটা অংশ, বা আমরা আরো ভালো বলতে পারি দণ্ডকারণ্য, এই দণ্ডকারণ্য অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের মধ্যে বর্ডার তৈরি করেছে। তাহলে স্বাভাবিকভাবে এগেন এখান থেকে আমরা একটা প্রশ্ন পেতে পারি যে মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের মধ্যে বর্ডার কে তৈরি করেছে? জগদলপুর অন্যতম গুরুত্বপূর্ণ শহর। নেক্সট আমরা পড়ব ওয়েনগঙ্গা। এটা গোদাবরীর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি ওয়েনগঙ্গা। তার পরবর্তীতে আমরা গোদাবরীতে আসছি। মহাদেও হিল তার থেকে উৎপত্তি লাভ করছে, ইস্টার্ন পার্ট অফ মহাদেও। এই মহাদেও কোথায়? আমাদের যে সাতপুরা রেঞ্জ রয়েছে, সাতপুরা তার পূর্ব দিকে অবস্থান করছে মহাদেও, এবং তারও পূর্ব দিকে অবস্থান করছে মৈকাল। এর অবস্থানগত বৈশিষ্ট্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে মহাদেও হিল, এই মহাদেও হিল থেকে উৎপত্তির কথা বলা হচ্ছে। যখন এই নদীটি পেনগঙ্গা মানে ওয়েনগঙ্গা, এটা তো একটি আলাদা নদী, এই ওয়েনগঙ্গা যখন পেনগঙ্গার সাথে মিলিত হচ্ছে তখন এটা প্রণহিতা নদী তৈরি করছে, তখন এটা প্রণহিতা নদী তৈরি করছে। এবং এই প্রণহিতা নদী আবার কি করছে? প্রণহিতা নদী দুটি রাজ্য, দ্যাট ইজ মহারাষ্ট্র অ্যান্ড অন্ধ্রপ্রদেশ, তাদের মধ্যে বর্ডার শেয়ার করছে। দেখো আমার ক্লাসের থ্রু দিয়ে আমি তোমাদেরকে কিন্তু চেষ্টা করছি ম্যাক্সিমাম পসিবল ইনফরমেশান শেয়ার করতে। আশা করবো এগুলো তোমাদের ভালো লাগছে, এগুলো তোমাদের কাজে লাগবে, এবং তার সাথে সাথে এই যে ছোট ছোট বিষয়গুলো আমি তুলে ধরছি, শুধুমাত্র কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এগুলোকে একটুখানি নোট ডাউন খাতায় করবে। পেঞ্চ, কাহা, মূল এগুলো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী, এবং ভান্ডারা অন্যতম গুরুত্বপূর্ণ শহর, গাড়চিরোলি অন্যতম গুরুত্বপূর্ণ শহর, বালাঘাট, বালাঘাট যে মাইন, চিন্দওয়ারা, বালাঘাট, এই যে অঞ্চলগুলো ম্যাঙ্গানিজ উৎপাদন করে, অভ্র উৎপাদন করে, এগুলো এখানে অবস্থিত। নেক্সট ওয়ার্ধার কথা বলবো। পেনগঙ্গা ট্রিবিউটারি মহাদেও হিলের দক্ষিণ দিক থেকে উৎপত্তি লাভ করেছে এবং চন্দ্রপুরের কাছে মিলিত হয়েছে। এখন যদি ওয়ার্ধাকে তোমাদের মনে হয় যে মনে রাখতে পারছি না, ইট নট নেসেসারি, ওয়ার্ধা মনে না রাখলেও চলবে। যদি প্রশ্ন আসে, এরকম অনেক ছোট ছোট নদী আছে যেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে না, আমি ফ্যাক্ট বলছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি শুধুমাত্র তোমাদেরকে রেফার করব। নেক্সট আমরা পড়বো পেনগঙ্গা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোদাবরীর অন্যতম গুরুত্বপূর্ণ লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, অজন্তা রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করছে। মনে রাখবে অজন্তা রেঞ্জ এটা হচ্ছে একমাত্র রেঞ্জ যেটা একটি নির্দিষ্ট স্টেটেই লোকেটেড ইন ওয়ান স্টেট, একটি নির্দিষ্ট স্টেটেই লোকেটেড, ঠিক। ট্রিবিউটারি ওয়ার্ধা, আরান এন্ড পুছ। এরপর আমরা পড়বো গোদাবরী, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার অফ সাউদার্ন ইন্ডিয়া। 1465 কিলোমিটার এর লেন্থ রয়েছে এবং এটি লংগেস্ট পেনিনসুলার রিভার হিসাবে পরিচিত। নাসিক ডিস্ট্রিক্টের তিম্বক প্লেটু অঞ্চল থেকে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের উৎপত্তি লাভ করছে। এই যে নদী, এটাকে বৃদ্ধগঙ্গা বলা হয় ওল্ড হিসাবে, মানে এই নদীর বয়সের ভিত্তিতে। অ্যাট দ্য সেম টাইম এটিকে আরও দু একটি নামে ডাকা যায়, যেমন গ্যাঞ্জেস অফ দ্য সাউথ, দক্ষিণা গঙ্গা ইত্যাদি। জয়কোয়ারি প্রজেক্ট এর ওপর অবস্থিত। প্রাণহিতা, ইন্দ্রাবতী, সিলেরু, মঞ্জিরা অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। এই যে মঞ্জিরার ওপর আবার আমরা আলোচনা করব। যেমন কৃষ্ণা নদীর ওপর আমরা দেখতে পাবো যে কৃষ্ণা নদীর ওপর গড়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ রিভার ভ্যালি প্রজেক্ট নাগার্জুন সাগর, তেমনি মঞ্জিরার ওপর গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশের কাছে নিজামাবাদ বলে যে জায়গা আছে, নিজাম সাগর। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মঞ্জিরা নদীর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের আর কিছু এখানে না জানলেও চলবে। নেক্সট আমরা মুসি নদীর কথা বলবো, কৃষ্ণার বাম তীরের অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী।
এটা বালাঘাট অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে। এই যে হায়দ্রাবাদ শহর, এই হায়দ্রাবাদ শহর মুসি নদীর তীরে গড়ে উঠেছে। এবং হুসেন সাগর, আমরা নাগার্জুন সাগর পেলাম, এখানে হুসেন সাগর পেলাম, এখানে নিজাম সাগর পেলাম। তাহলে এই যে বিভিন্ন সাগর প্রজেক্টগুলো, এগুলো কোন নদীর ওপর গড়ে উঠেছে, এটা কিন্তু বিগত বছরেও প্রশ্নে এসেছে, আশা করা যায় আগামী দিনেও প্রশ্নে আসবে। ভীমা কৃষ্ণার অন্যতম উপনদী। পুনের কাছ থেকে এই মাথেরন যে পিক রয়েছে, অন্যতম গুরুত্বপূর্ণ একটা ট্যুরিস্ট স্পট, মাথেরন পিক থেকে উৎপত্তি লাভ করছে। মুলা, মুথা, নীরা, সিনা, বাড়ি, কাঙ্গা এরা অন্যতম গুরুত্বপূর্ণ। এই যে পুনে শহর, এটা মুলামুথা নদীর কাছে বা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত। নেক্সট আমরা বলবো কৃষ্ণা নদীর কথা। এটা সেকেন্ড লংগেস্ট রিভার অফ ইন্ডিয়ান পেনিনসুলা। মহাবালেশ্বর পিক থেকে এটি উৎপত্তি লাভ করছে, অর্থাৎ এই পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের যে মহাবালেশ্বর পিক রয়েছে, এই মহাবালেশ্বর পিক থেকে এটি উৎপত্তি লাভ করছে। আমি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, অবভিয়াসলি সেখান থেকে এটি উৎপত্তি লাভ করছে। এর পরবর্তীতে আমরা দেখব যে কৃষ্ণা নদী, স্পেসিফিক্যালি কৃষ্ণা নদীর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা ভারতবর্ষের যে দক্ষিণ দিকের প্রবাহিত নদী তার মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ। এই যে কৃষ্ণা নদী, এই হচ্ছে রিভার কৃষ্ণা, প্রবাহিত হয়ে আসছে, এটা গোদাবরীর দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, রাইট। কৃষ্ণা নদীর ক্ষেত্রে কোয়েনা একটি অন্যতম গুরুত্বপূর্ণ। কেন কোয়েনা গুরুত্বপূর্ণ? কারণ এই কোয়েনার ওপর কোয়েনা ড্যাম তৈরি হয়েছে, মহারাষ্ট্র অবস্থিত, এবং এটিতে 1967 সালে একটি বড় ভূমিকম্প হয় কোয়েনা রিজার্ভয়ারের কারণে। এবং এই কোয়েনা রিজার্ভয়ারে যে ভূমিকম্প হয়, এটা স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয় যে কোনো একটি পার্টিকুলার অঞ্চল, সেটি যতই টেকটনিক্যালি প্লাসিড বা টেকটনিক্যালি স্থিত জায়গায় হোক না কেন, সেখানে কিন্তু ভূমিকম্প হওয়া পসিবল, এটা কম হলেও হতে পারে। এছাড়া আমরা ঘাটপ্রভা নদীর কথা বলবো, ঠিক, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ কৃষ্ণা রিভার। গোকাক ফলস রয়েছে, যেটা এই নদীর ওপর অবস্থিত। আমরা অবভিয়াসলি ফলস এবং লেকস নিয়েও একটা আলাদা ক্লাস করব, এখানে জাস্ট প্রয়োজন অনুযায়ী আমি বলে যাচ্ছি। নেক্সট হচ্ছে মালপ্রভা। ঘাটপ্রভা যেমন আমরা দেখলাম, মালপ্রভাও তেমনি কৃষ্ণার একটি উপনদী, ঠিক। এছাড়া আমরা পাবো তুঙ্গভদ্রা। কৃষ্ণার অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। বাবা বুদান হিলের কাছ থেকে এটি উৎপত্তি লাভ করছে। এবং এই যে তুঙ্গভদ্রা রিজার্ভয়ার হোসপেটের কাছে এই নদীর ওপর গড়ে উঠেছে। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, এই দুই রাজ্যের মধ্যে যদি প্রবাহিত নদীর কথা বলা হয়, সেটা হচ্ছে তুঙ্গভদ্রা নদী। তুঙ্গভদ্রা নদী এদের মধ্যে বর্ডার শেয়ার করেছে। নেক্সট আমরা বলবো কাবেরী নদীর কথা। কাবেরী পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলের ব্রহ্মগিরি যে রেঞ্জ রয়েছে, এই ব্রহ্মগিরি রেঞ্জের তাল কাবেরী থেকে উৎপত্তি লাভ করছে, রাইট, তাল কাবেরী থেকে উৎপত্তি লাভ করছে। এবার এই যে তাল কাবেরী, এইটা একটা লেক, এবং কাবেরী হলো দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র নদী, ঠিক, দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র নদী। এই নদীকেও কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, তবে এটাকে মাথায় রাখবে, এটা হোলি রিভার বা হোলি গঙ্গা অফ সাউথ or Ganges of সাউথ ইন্ডিয়া। আমরা আগেরটা কিন্তু ইন্ডিয়া উল্লেখ করিনি গোদাবরীর ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। গ্যাঞ্জেস অফ সাউথ ইন্ডিয়া বলে পরিচিত, ওকে। এবার এই যে কাবেরী ডেল্টা, এর আকৃতি হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। দেখো, আমি যে যে পয়েন্টগুলো উল্লেখ করছি প্রত্যেকটা ইউনিক পয়েন্ট হিসাবেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। যে কোয়াড্রিল্যাটারাল ডেল্টা, এটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাবেরীর ওপর শিব সমুদ্রম এবং হগ্গেনেকাল ফলস তৈরি হয়েছে। কিষানরাজ সাগর এবং স্ট্যানলি রিজার্ভয়ার কাবেরীর ওপর গড়ে উঠেছে। হেমাবতী, সিমসা, অর্কাবতী, লক্ষ্মণ পৃথা এগুলো হচ্ছে প্রধান উপনদী। এরপর আমরা পড়ব হেমাবতী, কাবেরীর বাম তীরের উপনদী, বাবা বুদান পাহাড় অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে। এবং বাবা বুদান পাহাড় এটা গুরুত্বপূর্ণ কেন?
না, এই জায়গাতে ভারতের প্রথম কফি চাষ শুরু হয়। বাবা বুদান, তিনি একজন সুফি সন্ত ছিলেন। তো এই বাবা বুদান তিনি সর্বপ্রথম কফির বীজ বপন করেন এবং তার মাধ্যমেই কফি চাষটা শুরু হয় আর কি। সেই জন্য এটা এতখানি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। বাবা বুদান হিলে প্রথম কফির উৎপাদন শুরু হয়। নেক্সট আমরা করব ভাইগাই। এই যে ভাইগাই রিভার, রাইট, ভাইগাই হচ্ছে দক্ষিণ ভারতের বা সামগ্রিক ভারতের দক্ষিণতম রিভার বলা যেতে পারে। আমি এখানে প্রধান নদীগুলিকে দেখিয়ে দিচ্ছি। মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং এরও দক্ষিণে এই রকম জায়গাতে প্রবাহিত হয়েছে ভাইগাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী, মনে রাখবে। দক্ষিণের তামিলনাড়ু রাজ্যে মেনলি অবস্থিত, কাডামম হিল থেকে উৎপত্তি লাভ করছে। এই কাডামম হিল সেকেন্ড সাউদার্ন মোস্ট হিল অফ ইন্ডিয়া and southernmost will be নাগেরকোয়েল। আর এই নাগেরকোয়েল আর কাডামমের মধ্যে, এই দুটোর মধ্যে আমরা পাবো সেনকোট্টা পাস। মাদুরাই শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভাইগাই নদীর পার্শ্ববর্তী অঞ্চলে গড়ে উঠেছে। পাম্বিয়ার কেরালার গুরুত্বপূর্ণ নদী। শবরীমালা টেম্পল এই নদীর পাশে গড়ে উঠেছে। ওকে, এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কুট্টনাদ, এই যে কুট্টনাদ অঞ্চল, এই কুট্টনাদ অঞ্চলকে আমরা কেরলের যে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এই কুট্টনাদ অঞ্চল, এটা কিন্তু এখানে আমরা দেখতে পাই। পেরিয়ার, এটা কেরলের দক্ষিণের নদী এবং লংগেস্ট রিভার হিসাবে বলা যায় কেরলের লাইফ লাইন নামে পরিচিত। এই পেরিয়ারের ওপর ইডুক্কি ড্যাম গড়ে উঠেছে, পেরিয়ার নদীর ওপর কেরলে, এবং এই পেরিয়ার ন্যাশনাল পার্ক এখানে অবস্থিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। এই যে পেরিয়ার, এটা কিন্তু তামিলনাড়ু এবং কেরল, এই মুল্লা পেরিয়ার ড্যাম, তামিলনাড়ু এবং কেরল এই দুজনের মধ্যে একটা বিবাদের কারণ। এরপর আমরা পড়ব মান্ডবী, যেটা মহাদায়ী রিভার বলে পরিচিত, অ্যান্ড অলসো নোন অ্যাজ লাইফ লাইন অফ গোয়া, গোয়ার জীবনরেখা। মহাদায়ী ওয়াটার ডিসপিউট আমরা অনেক সময় দেখি, এটা অন্যতম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে আমরা দুধসাগর ফলস পাই এবং ভাড়াপোহা ফলসও দেখতে পাই। স্পেসিফিক্যালি মান্ডবী নামে এটি পরিচিত কর্ণাটকের। এবং গোয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নদী, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। প্রধান শহর পাঞ্জি এখানে গড়ে উঠেছে। তাপ্তি, তাপ্তি মূলত মধ্যপ্রদেশের বেতুল ডিস্ট্রিক্টের মুলতাই বলে একটি স্প্রিং রয়েছে। স্প্রিং মানে হচ্ছে প্রসবন অঞ্চল আর কি। এই মুলতাই স্প্রিং থেকে উৎপত্তি লাভ করছে, রাইট, এবং নর্মদার প্রায় প্যারালালে প্রবাহিত হচ্ছে, নর্মদার প্রায় প্যারালালে প্রবাহিত হচ্ছে। এই কারণে এটিকে অনেক সময় মেড অফ নর্মদা বা নর্মদার টুইন্স হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। সুরাট অন্যতম গুরুত্বপূর্ণ শহর। আমরা নর্মদা নদীর কথা বলবো। নর্মদা নদী উৎপত্তি লাভ করছে অমরকণ্টক প্লেটু থেকে, পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এবং গালফ অফ খাম্বাতে গিয়ে মিশছে, জাস্ট যেখানে তাপ্তি গিয়ে মিলিত হচ্ছে। বিন্ধ্য এবং সাতপুরা পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এটি ডেফিনেটলি একটা রিফট ভ্যালি বা গ্রস্থ উপত্যকা গঠনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। নর্মদা নদী বদ্বীপ তৈরি করতে পারেনি, তৈরি করেছে এস্চুয়ারি বা খাঁড়ি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নর্মদার ওপর গড়ে উঠেছে ধোঁয়াধার ফলস, কপিলধারা ফলস,
এবং সর্দার সরোবর প্রজেক্ট, ওমকারেশ্বর প্রজেক্ট, মহেশ্বর, ইন্দিরা সাগর, এগুলো প্রত্যেকটা নর্মদা নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নর্মদার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপনদী হচ্ছে ছোটা তাওয়া, যেটা সাতপুরা রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করছে। এবং এই যে নেপানগর, দেখো নেপানগর হচ্ছে কিসের জন্য বিখ্যাত? এটা বিখ্যাত হচ্ছে নিউজ প্রিন্ট ইন্ডাস্ট্রির জন্য, এবং নিউজ প্রিন্ট ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে জল কনজিউম করে, পেপার অ্যান্ড পাল্প থাকে তো সেই জন্য। তাহলে এই যে জলের চাহিদাটা সেটা কোথায় মিটে যাচ্ছে? এই ছোটা তাওয়া নদী থেকে মিটে যাচ্ছে। নেক্সট আমরা মাহি নদীর কথা বলবো। এটা মধ্যপ্রদেশের বিন্ধ্য পার্বত্য অঞ্চলের মেহাদ লেক থেকে উৎপত্তি লাভ করছে। আমি একদম প্রমিনেন্ট তথ্য দিয়ে দিচ্ছি, মেহাদ লেক থেকে উৎপত্তি লাভ করছে। এবং মাহি নদী মূলত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মাহি নদীর থেকে পাবো, যে এটা ভারতবর্ষের যে ট্রপিক অফ ক্যান্সার প্রসারিত হয়েছে, ট্রপিক অফ ক্যান্সার বিস্তার লাভ করেছে, এই ট্রপিক অফ ক্যান্সারকে দুবার ক্রস করছে। একবার উৎপত্তির সময় মধ্যপ্রদেশ অঞ্চলে, আর একবার গুজরাটে, যেখানে গালফ অফ ক্যাম্বে বা গালফ অফ খাম্বাতে গিয়ে মিলিত হচ্ছে, সেই জায়গাতে এটি ক্রস করেছে। নেক্সট আমরা অলরেডি বানাস পড়েছি, লুনি নদী, এগুলো রিপিট হয়ে গেছে কোনো কারণে। লুনি নদীকে বলা হয় অন্তর্বাহিনী নদী, এবং এই নদীর দুটো চরিত্র দেখা যায়। সো এই নদীর আপার যে স্ট্রিম সেখানে প্রবাহিত হচ্ছে কিন্তু ফ্রেশ ওয়াটার, যত নিচের অংশে আসছে লবণাক্ত হয়ে গেছে। এই নদীর নাম হচ্ছে লবণাভরী নদী, ইনল্যান্ড ড্রেনেজ হিসাবে পরিচিত। রান অফ কাছের কাছে গিয়ে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং উৎপত্তি লাভ করছে আরাবল্লী রেঞ্জ থেকে আজমেরের কাছে। এছাড়া আমরা পড়ব ঘাঘর, সরস্বতী রিভারের রিমের পাস হিসাবে এটাকে মনে রাখা হয়। ফল্গু, লীলাজান এবং মোহনা রিভার এই জায়গাতে এটা তৈরি হয়েছে বোধগয়ার কাছে, এবং এই যে গয়া শহরটির পাশে অবস্থিত, ঠিক। এবং এই পিণ্ডদান, মানে এটা হিন্দু রিচুয়াল, একটি মৃত মানুষের পিণ্ডদান করা, এটা কিন্তু এখানে সংগঠিত হয়। মোটামুটি আমাদের যে গুরুত্বপূর্ণ নদীগুলির কথা বলা হলো, এই প্রত্যেকটি নদী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? আমরা মান্ডবী পড়লাম, আমরা তাপি পড়লাম, আমরা ফল্গু পড়লাম, প্রত্যেকটা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করব তোমাদের এই ক্লাসটি পরীক্ষার পার্সপেক্টিভ অত্যন্ত ফ্রুটফুল হবে, কাজে লাগবে। তো এই পিডিএফটি পাওয়ার জন্য তোমাদের ভিশন WBCS এর এই অ্যাপ ডাউনলোড করতে হবে, সেখানে ফ্রি ইবুক সেকশনে যেতে হবে, রাইট? গিয়ে তোমরা কিন্তু এই অ্যানোটেড পিডিএফটি পেয়ে যাবে। এই যে পুরো পিডিএফটির উপর ক্লাস হচ্ছে এটা তোমরা পেয়ে যাবে। ওকে, চলো তাহলে আশা করব তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আগামী যে টপিকগুলোর উপর তোমাদের ক্লাস প্রয়োজন সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ক্লাস কেমন লাগছে সেটা জানাবে। On this note, thank you everyone, have a good day and also best of luck for your exam. Thank you.